জাপান বনাম সুইডেনের ম্যাচটি দুই দলের জন্য আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি যদি ফার্স্টে জাপানের দিকে আসি, জাপান এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে। দুইটা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ, প্রথম ম্যাচ তারা নেদারল্যান্ডসের সাথে ড্র করেছে, অ্যান্ড দ্বিতীয় ম্যাচে তারা তিউনিশিয়াকে খুব ভালো ব্যবধানেই হারিয়েছে। অ্যান্ড অন্যদিকে সুইডেনের কথা যদি আসি, সুইডেন তারা প্রথম ম্যাচ তিউনিশিয়ার সাথে খুব ভালো ব্যবধানে জিতেছে, ঠিক তেমনই তারা নেদারল্যান্ডসের সাথেও তারা খুব বাজেভাবে হেরেছে। সো দ্যাট যেটা হলো যে সুইডেনের আলটিমেটলি 3 পয়েন্ট অ্যান্ড জাপানের 4 পয়েন্ট। এখন জাপানের যেটা সুবিধা, জাপান যদি এই ম্যাচটা জিতে তারা আলটিমেটলি টেবিল টপে থাকতে পারে, কেননা তারা নেদারল্যান্ডসের সাথে তারা ম্যাচটা ড্র করেছে। সো হেড টু হেডে ম্যাচে যেহেতু দুইটা দল ড্র করেছে, সেক্ষেত্রে জাপানের জন্য একটা চান্স থাকবে যে তারা ম্যাচটা জিতলে তাদের একটা চান্স ক্রিয়েট থাকবে যে তারা নাম্বার ওয়ানে যাওয়ার জন্য। অ্যান্ড অন্যদিকে আপনি যদি সুইডেনের কথা চিন্তা করেন, সুইডেন বেসিক্যালি তারা চাইবে হচ্ছে এই ম্যাচটা জিততে, কিন্তু তারা যদি ড্র করে তাদের জন্য একটা চান্স থাকতেছে তারা নাম্বার 3 পজিশনে থাকতে। কেননা তাদের এখন পর্যন্ত তাদের 3টা পয়েন্ট আছে, তারা ড্র করলে 4 পয়েন্ট হবে। তো সেই ক্ষেত্রে তাদের নাম্বার 3 পজিশনটা তাদের জন্য ফিক্সড হয়ে যাবে। অ্যান্ড জাপান যদি ড্র করে সেক্ষেত্রে জাপানের জন্য নাম্বার 2 পজিশনটা থাকবে। সো দুই দলের জন্যই আলটিমেটলি যেটা হচ্ছে, তাদের জন্য জয় এবং ড্র দুইটারই একটা চান্স থেকে যাচ্ছে, দুইটা সুযোগ থেকে যাচ্ছে। বাট জাপান যেহেতু ভালো দল, তারা চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে। তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাবে, ব্রাজিলকে তারা ফেস করতে নাও হতে পারে, যদিও এখানে আলটিমেটলি ডিপেন্ড করতে হচ্ছে যে তাদের নেদারল্যান্ডসের ম্যাচের রেজাল্টটা কী হতে পারে সেটার উপরে ডিপেন্ড করতে হচ্ছে। অ্যান্ড অন্যদিকে যদি আপনি দেখেন যে সুইডেনের কথা, সুইডেন তারা কিন্তু প্রথম ম্যাচটা ভালো খেলেছে, তারা সেকেন্ড ম্যাচটা কোনোভাবে ভালো খেলে নাই। অ্যান্ড জাপান এখন পর্যন্ত দুইটা ম্যাচে তারা ভালো খেলেছে, নেদারল্যান্ডসের সাথে তারা ড্র করেছে, অ্যান্ড তারা তিউনিসের সাথে খুব ভালোভাবে জিতেছে। সো সেই জায়গা থেকে আলটিমেটলি জাপান এখানে এই ম্যাচের জন্য তারা ফেভারিট। অ্যান্ড এই ম্যাচে জাপান অনেকটুকুই এগিয়ে। অ্যান্ড জাপান যে ধরনের খেলাটা তারা খেলে, তারা প্রচুর অ্যাটাক করে, তাদের ডিফেন্সটা তারা ঠিক রেখে অ্যাটাক করতে চায় বেশি, তাদের মিডফিল্ডের কন্ট্রোলটা তারা রাখতে চায়। অ্যান্ড তারা আলটিমেটলি লং শুটে যথেষ্ট তারা এক্সপার্ট, তারা লং শট থেকে তারা গোল আনতে পারে। অ্যান্ড তারা আলটিমেটলি যেটা করে যে তাদের গোল স্কোরিং ব্যাপারটা তাদের প্রচুর আছে, তারা প্রচুর গোল স্কোর করতে পারে। অ্যান্ড সেই জায়গা থেকে তাদের যে সুবিধাটা কি, তারা হচ্ছে আলটিমেটলি যখন আপনার ফুটবলের ক্ষেত্রে মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে গোল স্কোর করাটা, ফিনিশিং করাটা। তো আপনার চান্স ক্রিয়েট হলে তারা সেটা ফিনিশিংটা ঠিকঠাক করতে পারে। সেই জায়গা থেকে তাদের জন্য একটা হাই চান্স থাকবে। তাদের যদি মিডফিল্ড থেকে বা উইংস থেকে চান্স ক্রিয়েট হয়, তারা সেটা গোল পর্যন্ত নেওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে জাপান এই দিক থেকে এগিয়ে থাকবে। অ্যান্ড তাদের হাইটটা একটু ম্যাটার করতে পারে, বাট সেটা খুব একটা ম্যাটার করবে না তাদের অন্যান্য সাইডে স্ট্রং থাকার কারণে। সুইডেন আলটিমেটলি যেটা হচ্ছে, তারা লাস্ট ম্যাচে যেভাবে হেরেছে নেদারল্যান্ডসের সাথে, তো সেই জায়গা থেকে আলটিমেটলি তারা ওই ম্যাচটা ভুলে আবার কীভাবে কামব্যাক করবে সেটা দেখার বিষয়। অ্যান্ড তারা এইখানে এই ম্যাচে কীভাবে জাপানের সাথে তাদের অ্যাটাকগুলো নেগোশিয়েট করবে, তাদের ডিফেন্সটা ঠিক রাখবে। তাদের যেহেতু ডিফেন্সের মেন প্রবলেম, ডিফেন্সটা তারা কতটুকু ঠিক রাখতে পারবে সেটা এখানে ম্যাটার করে। অ্যান্ড আলটিমেটলি তারা যদি ডিফেন্সটা ঠিক রাখতে পারে, তারা সেক্ষেত্রে হয়তো বা ম্যাচটা ড্র করে ফেলতে পারে। বাট এই ম্যাচে আলটিমেটলি আমি যদি প্রেডিকশানে আসি, আমি অবশ্যই জাপানকে এগিয়ে রাখবো। অ্যান্ড আমি যদি সুইডেন অনেক ভালো খেললো, আমার কাছে মনে হয় সুইডেন শেষ পর্যন্ত হয়তো বা ম্যাচটা ড্র করতে পারে, কিন্তু তাদের জয়ের চান্স আমি খুব একটা দেখতেছি না। অ্যান্ড আমার প্রেডিকশানে আলটিমেটলি আমি শেষ পর্যন্ত জাপানের দিকেই যাবো। আমার কাছে মনে হয় জাপান শেষ পর্যন্ত ম্যাচটা তারা 3-1 বা 4-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।